বন্ধুরা, ঋষভ পন্থের জন্য কি অল আউট অ্যাটাকে ঝাঁপাবে কেকেআর? কে হতে চলেছে তাদের পরবর্তী ক্যাপ্টেন? উইকেট কিপিং স্লটে কারা থাকতে চলেছে? মিশেল স্টার্কের মতো ২৫ কোটির কোনো প্লেয়ার কি এবার নিয়ে আসতে চলেছে? আল্টিমেটলি টিমটা ঠিক কি দাঁড়াবে? হ্যাঁ, আর মাত্র মাঝে একটা দিন, তারপর আগামী ২৪ এবং ২৫ তারিখ সমস্ত ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে সংযুক্ত আরব আমিরশাহির জেড্ডায়, যেখানে মেগা অকশনের আসর বসতে চলেছে। দুদিন ধরে এই অকশন হবে। প্রত্যেক ৩ বছর অন্তর আপনারা জানেন এই অকশন হয়। ইতিমধ্যেই সব টিমই কিছু না কিছু রিটেনশন করে রেখেছে। কিন্তু তাদের টিমের ম্যাক্সিমাম প্লেয়ারকেই ছেড়ে দিতে হয়েছে। ফলে পুরো টিমটার রূপরেখাটা কিরকম দাঁড়াবে? বাকি স্লটগুলোতে কারা আসতে চলেছে? কিভাবে টাকাগুলো স্পেন্ড হবে? এই অকশনে কিন্তু বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, পারমুটেশন, কম্বিনেশন কাজ করে। ফলে দুটো খুব ইন্টারেস্টিং দিন কিন্তু ক্রিকেট প্রেমীদের জন্য হতে চলেছে। আর পশ্চিমবঙ্গবাসী, কলকাতাবাসী হিসেবে কেকেআর এর ফ্যান নেই এরকম লোক খুব কমই আছেন। আর সেই জায়গা থেকে কেকেআর এর টিমটা আল্টিমেটলি কি দাঁড়াচ্ছে? সেই দিকে কিন্তু সকলেরই নজর। এই প্রতিবেদনে খুঁজে দেখার চেষ্টা করব যে ৬ জন তো রিটেনশন হয়েছে। কিন্তু বাকি ৫ টা স্লটে কারা থাকতে চলেছে? এই ৬ জনকে কিভাবে দেখা হচ্ছে? আর কোন প্লেয়ারের জন্য এই অকশনে ছাপাতে পারে? সত্যিই কি ঋষভ পান্থকে নেয়ার মতো বড় পার্স কেকেআর এবার খরচ করতে পারবে? নাকি সেই জায়গায় অনেক স্ট্র্যাটেজিক মুভমেন্ট হবে? অনেক অনামী প্লেয়ার আসবে কিন্তু যারা পরবর্তীকালে সুপারস্টার হবে। সেই দিকেই নজর রাখার চেষ্টা করব। কেকেআরের রিটেনশন তালিকাটা যদি এক নজরে দেখেন, প্রথমেই তারা কিন্তু ৫৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১৩ কোটি টাকায় রিটেন করেছে রিঙ্কু সিংকে, ফিনিশার, এবং যেভাবে গত মরশুমে তিনি নিজের জাত চিনিয়েছেন, সেই জায়গা থেকে তাকে ছাড়ার তো কোনো জায়গাই ছিল না। এর পরের ৩ টে স্লটে আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী, ২ জন স্পিন স্পেশালিস্ট, একজন অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার, তাদেরকে রিটেন করা হয়েছে। ১২ কোটি টাকা করে প্রত্যেকের জন্যই খরচ করা হয়েছে। এবং তারপর ২ জন আনক্যাপ প্লেয়ার, রশিদ রানা এবং রমনদীপ সিং, এই দুজনকেও রিটেন করা হয়েছে। ৪ কোটি টাকা করে তাদের জন্য স্পেন্ড করা হয়েছে। অর্থাৎ এবারের আইপিএল এর অকশনের নিয়ম অনুযায়ী প্রতিটি টিম ১২০ কোটি টাকার যে পার্স খরচ করতে পারে, সেইখানে যে স্লটগুলো অলরেডি কেকেআর ইউজ করে নিয়েছে, অনেক কম টাকা ইউজ করলেও তাদের হাতে আর ৫১ কোটি টাকা রয়েছে। আর এই জায়গাতেই প্রশ্ন উঠছে, সত্যিই কি ঋষভ পন্থের জন্য তারা ঝাঁপাতে পারবে? দেখুন, কেকেআর এর এবারে যা টিম হয়েছে, গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আয়ারকে তারা ছেড়ে দিয়েছে এবং তাকে যেহেতু রিটেন করা যায়নি, সুতরাং একজন ভালো ক্যাপ্টেনের দরকার রয়েছে। এই টিমে কিন্তু ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল এখনো যে ৬ জন রিটেন হয়েছে, তাদের মধ্যে কাউকেই ভাবা যাচ্ছে না। ফলে ঋষভ পন্থকে যদি কেকেআর টিমে নেয়, এক ডিলে অনেকগুলো পাখি মারা যাবে। ১, উইকেট কিপিং এর সমস্যা মিটে যাবে। ২, মিডল অর্ডারে একটা শক্তপোক্ত ব্যাটিং পাওয়া যাবে। ৩, ভবিষ্যতে দীর্ঘদিন ধরে খেলা এবং অধিনায়কত্ব করার একটা জায়গা থাকছে। উইকেট কিপিং এর সমস্যা তো মিটেই যাচ্ছে। ফলে সব দিক থেকে ঋষভ পন্থ কিন্তু কলকাতায় আসার জন্য বেস্ট চয়েস। কিন্তু যেরকম জানা যাচ্ছে যে ঋষভ পন্থকে নিয়ে আগ্রহী একাধিক ফ্র্যাঞ্চাইজি, এবং তাকে পেতে গেলে খুব কম করে ২২ থেকে ২৫ কোটি টাকা খরচ করতে হবে। আর যদি সেই টাকাটা সত্যি ঋষভ পন্থের পিছনে কেকেআর খরচ করে দেয়, তাহলে তাদের হাতে পড়ে থাকবে আর মাত্র ২৬ কোটি টাকা। যে ২৬ কোটি টাকার মধ্যে এট লিস্ট ফার্স্ট 11 এর আরো ৪ জন গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং সব মিলিয়ে ১৮ জন প্লেয়ার আরো তাদেরকে কিনতে হবে। যে কম্বিনেশন ওই ২৬ কোটির মধ্যে করা কিন্তু রীতিমতো টাফ। অর্থাৎ টিম হয়তো হবে কিন্তু সেরকম ব্যালেন্স টিম হবে না। তাই আমার পার্সোনাল পিক হচ্ছে ঋষভ পন্থের পিছনে কিন্তু কেকেআর ছুটবে না। বরং এত টাকা খরচ করার বদলে তারা একজন ভালো প্লেয়ার তুলবে, যাকে মোটামুটি ১২ থেকে ১৫ কোটি টাকার রেঞ্জে তারা নেবে, এবং ২ জন মোটামুটি সেরকম রেঞ্জেরই প্লেয়ার তুলবে যাদের কস্টিং ৬ থেকে ৮ কোটির মধ্যে আসবে। আর তাই এই রেঞ্জের মধ্যে কিন্তু ঋষভ পন্থ ফিট করছে না। তাহলে ঋষভ পন্থের জন্য কেকেআর অন্তত ঝাঁপাবে না। আমার পার্সোনাল পিক এটাই। তাহলে কেকেআর কাদের জন্য ঝাঁপাতে পারে? সেটা বুঝতে গেলে কেকেআর যে ৬ জনকে রিটেন করেছে, সেই ৬ জনকে কোথায় কোন স্লটে কিভাবে ব্যবহার করতে পারে, সেইটা বোঝাটা খুব দরকার। আর তাহলেই বোঝা যাবে যে বাকি কোন স্লটের জন্য কেকেআর ছুটবে এবং কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে। দেখুন, যে ৬ জনকে রিটেন করেছে তার মধ্যে সুনীল নারিন কিন্তু গত বছর থেকেই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছে। তাকে কেকেআর আগেও ওপেনিং স্লটে ব্যবহার করেছে। কিন্তু গতবার যেভাবে বিধ্বংসী ফর্মে খেলেছেন, এর আগে তিনি সেটা করেননি। ফলে সুনীল নারিন আসার ফলে একটা ৪ ওভার বল করার মতো ভালো বোলার পেয়ে গেল, প্লাস ওপেনিং স্লটের একটা প্লেয়ার হয়ে গেল। এরপর ওপেনার, সেকেন্ড ওপেনার কেকেআর এর নেয়া বাকি আছে। নাম্বার ৩ একজন অ্যাটাকিং টপ অর্ডার ব্যাটসম্যান, সেটা বাকি রয়েছে। এবং ৪ নম্বর মিডল অর্ডারে যেখানে শ্রেয়াস আয়ার খেলতেন, একজন ক্যাপ্টেন প্লাস ভালো দক্ষ ব্যাটসম্যান, অভিজ্ঞ ব্যাটসম্যান, সেই জায়গাটা বাকি রয়েছে।
এরপর ৫, ৬ আর ৭ সেই স্লট কিন্তু কেকেআর ফুলফিল করে দিয়েছে। অবভিয়াসলি ৫ এ আন্দ্রে রাসেল, ৬ এ ফিনিশার হিসেবে রিঙ্কু সিং এবং ৭ এ অলরাউন্ডার রমনদীপ সিং আসবে। এরপর দুটো বোলিং স্লট কিন্তু বোলিং স্লট একটা অলরাউন্ডার স্লট বলবো, একটা বোলিং স্লট যেটা কেকেআর এর বাকি রয়েছে। আর এরপর ১০ নম্বরে বরুণ চক্রবর্তী আরেকটা স্পিনিং স্লট রয়েছে এবং ১১ নম্বরে হর্ষিত রানা। ৩ টে বোলার কিন্তু কনফার্ম করে ফেলেছে কেকেআর। এবং সবথেকে মজার কথা, আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিং এই দুজন অলরাউন্ডারকে রিটেন করার ফলে তাদেরকে দিয়েও কিন্তু ২-২ ৪ টে ওভার করানো যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু কেকেআর যে ৬ জন রিটেন করেছে তার মধ্যে খুব দক্ষতার সঙ্গে অন্তত ৪ টে বোলিং স্লট তারা কিন্তু ফুলফিল করে দিয়েছে। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল আর রমনদীপ সিং মিলে একটা ৪ টে স্লট ফুলফিল হয়ে গেছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে প্রত্যেক দিন সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী দুর্ধর্ষ বল করে দেবেন এমন তো নয়। এবং অন্য জায়গায় আন্দ্রে রাসেল বা রমনদীপ সিং বা হর্ষিত রানা মার খেয়ে গেলে তার অল্টারনেটিভ কি হবে? এইখানেই ৮ আর ৯ নম্বরের রহস্যটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ এবারে যে আইপিএল এর অকশন হতে চলেছে দুদিনে, সেখানে কেকেআর এর নজরে থাকবে ৫টা প্লেয়ার যাদেরকে তারা প্রাইমারি পিক করবে তাদের ফার্স্ট 11 সাজাবার জন্য এবং এই পিকিং গুলো হয়ে গেলে তারপর তাদের অল্টারনেটিভ কি হচ্ছে প্রত্যেকটা স্লটের তারা সেই জায়গাটার দিকে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং যেহেতু আমরা দেখেছি যে গতবার সুনীল নারিনের সঙ্গে ফিল সল্ট বা রামনুল্লাহ গুরবাজ তারা ওপেনিং করেছে। সুতরাং কেকেআর সবসময়ই চাইবে একজন উইকেট কিপার ওপেনার এবং এই স্লটে প্রচুর প্লেয়ার এভেইলেবল রয়েছে ফলে এই জায়গাটা যদি হয় উইকেট কিপিং এর সমস্যা মিটে যাবে, ওপেনিং এর সমস্যাও মিটে যাবে। এরপর একজন অ্যাটাকিং টপ অর্ডার ব্যাটসম্যান যদি তরুণ হয় খুব ভালো হয়। কেননা এই জায়গাটা দীর্ঘদিন ধরে কিন্তু আ সার্ভিস তিনি টিমকে দিতে পারবেন। তারপর একজন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে। এরপর ওই ৮ আর ৯ নম্বর স্লট যেটা আপনাদের বলছিলাম, যেখানে একজন বোলার অলরাউন্ডার, স্পেশালি ফাস্ট বোলার অলরাউন্ডার সেই জায়গাটা থাকবে। তাহলে হর্ষিত রানা যদি কোন রকমে ফ্লপ করে, সেই বোলিং অলরাউন্ডারকে ইউজ করা যাবে। এবং সবথেকে ইম্পোর্টেন্ট যেটা ওই ৯ নম্বরটা সেটা হচ্ছে ডেথ ওভার স্পেশালিস্ট একজন ফাস্ট বোলার দরকার। সেটা ফরেন বোলারও হতে পারে, ইন্ডিয়ান ডোমেস্টিক বোলারও হতে পারে। কিন্তু এই ৫ টা স্লটের জন্য কেকেআর কিন্তু ঝাঁপাবে। এবার এক করে দেখি কোন স্লটে কারা এভেইলেবল রয়েছে এবং কাদের জন্য কেকেআর ঝাঁপাতে পারে। দেখুন উইকেট কিপার ওপেনারের জন্য যদি কেকেআর ঝাঁপায় তাহলে অবভিয়াসলি কেকেআর এর একটা টেনডেন্সি আমরা অতীতেও দেখেছি যেখানে তারা তাদের হয়ে খেলা বিগত দিনের প্লেয়ারের উপরেই বেশি ভরসা রেখেছে। এবং সেই জায়গা থেকে ফিল সল্ট বা রাহমানুল্লাহ গুরবাজ দুজনেই যে পারফরম্যান্সটা গত বছর দেখিয়েছেন টিমকে চ্যাম্পিয়ন করতে যেভাবে সাহায্য করেছেন সেই জায়গায় অবভিয়াসলি এদের দুজনের মধ্যে এট লিস্ট একজনকে তো পিক করার জন্য কেকেআর ঝাঁপাবেই। সুতরাং খুব সম্ভবত ফিল সল্ট এবং রাহমানুল্লাহ গুরবাজ এদের মধ্যে একজন অন্তত কেকেআর এ ফেরত আসছেন। এর পাশাপাশি যদি বিদেশি স্লটের দিকে যেতে চায় তাহলে কিন্তু কেকেআর এর হাতে একাধিক অপশন রয়েছে। টম ব্যান্টন রয়েছে, জস বাটলার রয়েছে, কুইন্টন ডে কক রয়েছে। কিন্তু জস বাটলার পেলে সোনায় সোহাগা। বয়সটা একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু এখনো যে ফর্মে তিনি আছেন, যেভাবে একাই ম্যাচের রাশ ঘোরাতে পারেন, সেই জায়গায় জস বাটলারের জন্যও ঝাঁপাতে পারে কিন্তু প্রবলেমটা হচ্ছে তার বয়সটা হয়ে গেছে। অন্যদিকে ইন্ডিয়ান অপশনও কিন্তু কেকেআর এর হাতে কম নেই এই স্লটটার জন্য। রাহুল, ঈশান কিষান, জিতেশ শর্মা বা খুব কম নাম জানা মোহাম্মদ আজহারউদ্দিন এদের দিকেও কিন্তু কেকেআর ঝাঁপাতে পারে। দেখুন এর মধ্যে যদি রাহুলকে নিতে পারে, যদিও রাহুলের দিকে ব্যাঙ্গালোরের খুব বেশি নজর রয়েছে বলে জানা যাচ্ছে। তাহলে কিন্তু ওপেনিং ব্যাটসম্যান, উইকেট কিপারের পাশাপাশি ক্যাপ্টেন্সি স্লটটাও কিন্তু এক্ষেত্রে নিয়ে নিতে পারে কেকেআর। সুতরাং রাহুলের জন্য টার্গেট নেবে কিন্তু ওই ৭-৮ কোটির বেশি হলে রাহুলের জন্য কিন্তু আর ঝাঁপাবেন না। তাই আমার ব্যক্তিগত চুজ এখান থেকে ফিল সল্ট বা রাহমানুল্লাহ গুরবাজের মধ্যে একজন এবং তার সঙ্গে ব্যাকআপ হিসেবে মোহাম্মদ আজহারউদ্দিন ভবিষ্যতের কথা ভেবে এই দুজনকে কিন্তু নিতে পারে ওপেনিং উইকেট কিপার স্লটে। এবার অ্যাটাকিং টপ অর্ডার। এখানেও কেকেআর এর হাতে কিন্তু অতীতে খেলে যাওয়া প্লেয়ার হিসেবে তাদের অপশন রয়েছে। আঙ্ক্রিন্স রঘুবংশী গত বছর দুর্ধর্ষ খেলেছেন এবং ভেঙ্কটেশ আয়ার সে তো কেকেআর থেকেই প্রতিষ্ঠা পেয়েছে। এই দুজনের একজনকে নেয়ার কিন্তু অবভিয়াসলি চেষ্টা করবে এই নাম্বার 3 পজিশনের জন্য, 1 ডাউন পজিশনের জন্য। আর এই দুজনের একজনকেও যদি না পায় তাহলে কিন্তু কেকেআর অল আউট অ্যাটাকে যেতে পারে নেহাল ওয়াধেরার জন্য। যিনি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন এবং নিজের জাত কিন্তু চিনিয়েছেন। যদি এদের ৩ জনের কাউকেই না পাওয়া যায় তাহলে কেকেআর এ খেলে যাওয়া আরেক অতীতের প্লেয়ার নীতিশ রানা বা রাহুল ত্রিপাঠী এই দুজনের জন্যও কিন্তু ঝাঁপাতে পারে কেকেআর। ডিপেন্ড করছে অকশন স্লটে কে কখন আসছেন সেই অনুযায়ী কিন্তু এই ৫ জনের মধ্যে একজনই টার্গেট হওয়ার কথা রয়েছে। আর এদের কাউকে না পাওয়া গেলে তখন কিন্তু ফরেন স্লটের দিকে কেকেআর ঝুঁকতে পারে। আর সেখানেও কিন্তু কেকেআর এর হাতে অপশন রয়েছে।
হ্যারি ব্রুক বা সাদিকুল্লাহ আটাল বা ফিন অ্যালেন, নিউজিল্যান্ডের প্লেয়ার, সাদিকুল্লাহ আটাল আফগানিস্তানের প্লেয়ার, তিনি কিন্তু টি-20 তে নিজের জাত টেনাচ্ছেন। এদের মধ্যে কাউকে একজনকে কিন্তু অল্টারনেটিভ হিসেবে তুলতে পারে যদি কম পয়সায় এদের কাউকে পেয়ে যেতে পারে। এরপর যেটা নাম্বার 4, ঋষভ পান্থকে যদি ওই ১৫ কোটির মধ্যে পেয়ে যায় তাহলে তো এই জায়গাটা একটা বড় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু সেটার সম্ভাবনা কম। ফলে এই জায়গাটায় তাদের একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের দরকার রয়েছে যে বেসিক্যালি ক্যাপ্টেন্সিটা করতে পারবে। এই জায়গায় শ্রেয়াস আয়ার তাদের পারফেক্ট চয়েস হতে পারত। কিন্তু শ্রেয়াস আয়ার শোনা যাচ্ছে ৩০ কোটি টাকা চেয়েছিলেন যে কারণে তাকে রিটেন করা যায়নি। শ্রেয়াস আয়ারকে এই অপশনে পাওয়াটা রীতিমতো টাফ হতে পারে। সেই জায়গায় সবথেকে বড় অপশন হতে পারে দেবদূত পাডিক্কাল। এই দেবদূত পাডিক্কাল কিন্তু এখন ফ্রি প্লেয়ার হিসেবে রয়েছেন এবং তাকে যদি নেওয়া হয় ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবে তাকে কিন্তু প্রমোট করতে পারে কেকেআর। সুতরাং দেবদূত পাডিক্কালের নাম্বার 4 পজিশনে আসার একটা বড় চান্স রয়েছে। আর এদের দুজনের কাউকেই যদি না পাওয়া যায় সেক্ষেত্রে দীপক হুডা বা অভিজ্ঞ মনীষ পান্ডে তাদের কাউকে একজনকে নিতে পারে। এই স্লটে ফরেন অপশনও কিন্তু কেকেআর এর রয়েছে। হ্যারি ব্রুক, মিচেল মার্শ বা রাসি ভ্যান্ডার ডুসেন। এই ৩ জনের মধ্যে একজনকেও কিন্তু নাম্বার 4 স্লটের জন্য ভাবতে পারে। কিন্তু সেক্ষেত্রে একটাই প্রবলেম হচ্ছে ক্যাপ্টেনসিটা করবে কে? এরপর যে জায়গাটা রয়েছে বোলিং অলরাউন্ডার। বোলিং অলরাউন্ডারের ক্ষেত্রে কেকেআরের হাতে ইন্ডিয়ান অপশন বলতে দুটো ভালো অপশন থাকতে পারে। একটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর, একটা হচ্ছে ভুবনেশ্বর কুমার। কিন্তু দুজনের ক্ষেত্রেই একটা প্রবলেম হচ্ছে ভুবনেশ্বর কুমারের বয়স হয়ে গেছে। আর ওয়াশিংটন সুন্দর যেভাবে নিজের যাত্রী নিয়েছেন তার জন্য কিন্তু একাধিক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাবে। সুতরাং তাকে খুব কম পয়সায় পাওয়া যাবে এমনটা নয়। সুতরাং ওয়াশিংটন সুন্দরের দাম যদি ১৮-২০ কোটি টাকায় চলে যায় আশ্চর্য হওয়ার কিছু নেই। ফলে ইন্ডিয়ান স্লট এই জায়গাটায় বোলিং অলরাউন্ডার জায়গাটায় পাওয়াটা রীতিমতো চাপ হয়ে যাবে। ফলে এখানে কিন্তু ফরেন অপশনের জন্য কেকেআরকে ভাবতে হতে পারে। আর সেখানে একাধিক অপশন রয়েছে। স্যাম কুরান রয়েছে, মার্ক স্টোইনিস রয়েছে, গ্লেন ম্যাক্সওয়েল রয়েছে, ম্যাক্রো জ্যানসেন রয়েছে, ক্রিস মরিস, জেরাল্ড কোয়েটজে, ক্যামেরন গ্রিন বা আফগানিস্তানের আতুল্লাহ ওমরজাই। এই কজন রয়েছে এদেরকে কিন্তু এই বোলিং অলরাউন্ডার স্লটে ভাবতে পারে এবং আমার পার্সোনাল চয়েস এখানে ম্যাক্রো জ্যানসেনের জন্য কিন্তু কেকেআর ঝাঁপাতে পারে এবং যেটা এবারে বিগ পার্স খরচ হবে, যে টাকাটা খুব বড় হতে পারে ১৬-১৮ কোটি অব্দি যেতে পারে, সেটা কিন্তু ম্যাক্রো জ্যানসেনের জন্যই কেকেআর বোধহয় রেখে দিয়েছে এবং সেখানে তার অল্টারনেটিভ হিসেবে তার ব্যাকআপ হিসেবে কম পয়সায় আজমাতুল্লাহ ওমরজাই এই দুজনের কথাই কিন্তু কেকেআর ভাববে এই বোলিং অলরাউন্ডার স্লটে। আর এরপর একদম শেষ স্লট যেটা যেহেতু বোলিং অলরাউন্ডারটা ফরেন স্লটে যেতে হচ্ছে সুতরাং কেকেআর এর হাতে ফার্স্ট 11 এ ৪ জন ফরেনার খেলানোর যে নিয়ম রয়েছে সেই হিসেবে কিন্তু একজন ইন্ডিয়ান স্পেশালিস্টের জন্যই তাদেরকে ঝুঁকতে হবে। মোহাম্মদ সিরাজকে এই তালিকা থেকে বাদ রাখছি কেননা আমার মনে হয় আরটিএম ইউজ করে আরসিবি তাকে ডেফিনিটলি নিজেদের দলে ফিরিয়ে নেবে। আর তাই কেকেআর এর কাছে যে অপশন গুলো রয়েছে সেটাও কিন্তু কম কিছু নয়। মোহাম্মদ শামি, উমরান মালিক, খালিল আহমেদ, চেতন সাকারিয়া, মুকেশ কুমার, আকাশদীপ বা টি নটরাজন। কিন্তু আমার মনে হয় ১ম নামগুলোর ক্ষেত্রে একাধিক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাবে এবং প্রাইসটা অনেকটাই হাই হতে পারে। এই স্লটটার জন্য কেকেআর মেক্সিমাম ৭-৮ কোটি টাকা স্পেন্ড করতে পারে। তার বেশি করলে কিন্তু টিমটা আনব্যালেন্সড হয়ে যাবে। আর সেই টাকায় পাওয়ার মতো একমাত্র অপশন থাকছে কিন্তু টি নটরাজন। কেননা আমার মনে হয় না সানরাইজার্স হায়দ্রাবাদ তার জন্য এত টাকা স্পেন্ড করবে বা তাকে সেই জায়গায় রিটেন করার চেষ্টা করবে। কিন্তু বাই চান্স যদি এদের কাউকে না পাওয়া যায় সেখানে কিন্তু ফরেন অপশনও কেকেআর এর খোলা রয়েছে। মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা, আনরিক্স নোরচে, মার্কুট বা দিলশান মধুশঙ্কা এদের মধ্যে একজনকে কিন্তু কেকেআর টার্গেট করতে পারে। তাহলে সব মিলিয়ে কাদেরকে টার্গেট করতে পারে আর কি দাঁড়াতে পারে কেকেআর এর টিম? দেখুন যেগুলো কালো কালিতে লেখা আছে সেগুলো অলরেডি রিটেন আর যেগুলো লাল কালিতে নেওয়া আছে সেগুলো খুব সম্ভবত কেকেআর পিক হতে চলেছে এই দুদিনের অকশন থেকে। অর্থাৎ টিম এরকম দাঁড়াতে পারে সুনীল নারিন, ফিল সল্ট যিনি উইকেট কিপার প্লাস ফরেন স্লটে আসছেন, অঙ্করিশ রঘুবংশী, দেবদূত পাডিক্কাল যাকে ক্যাপ্টেন হিসেবে কেকেআর খেলাতে পারে, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, ম্যাক্রো জনসেন, টি নটরাজন, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। এই টপ 11 পিক হতে পারে এবং সেখান থেকে এই ৫ জনকে কিন্তু ফার্স্ট 11 এর জন্য কেকেআর এর ফার্স্ট চয়েস হতে পারে। এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, বিভিন্ন এক্সপার্ট বলছেন এবং আমার পার্সোনাল পিকও কিন্তু এই টিমটাই হতে চলেছে। আপনাদের কি মনে হয় সত্যিই কেকেআর এর টিমটা এরকমই দাঁড়াবে? নাকি বিগ সারপ্রাইজ আসতে চলেছে এবং বড় খরচ হবে এবং সেই বড় খরচ করতে গিয়ে যেটা কেকেআর সম্বন্ধে বারবারই উঠে আসে যে ফাইনালি আর ব্যালেন্স টিম বানাতে পারে না। সেইরকম কোনো একটা চমক দেখানোর ক্রিকেট টিম তৈরি করতে গিয়ে আল্টিমেটলি টিমটা একটা আনব্যালেন্স টিম হয়ে যাবে। কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।